আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে রিসেন্টলি রিফাত নামের একজন 15 লক্ষ টাকার খাসি মানে কুরবানির খাসি কেনার পর থেকে কিন্তু মারাত্মক পরিমাণে ভাইরাল হচ্ছে। তো সে 15 লক্ষ টাকার খাসি সে কিন্তু এখনো কিনেনি। সে শুধুমাত্র 1 লক্ষ টাকা অগ্রিম দিয়েছিল খাসিটা কিনবে বলে, কিন্তু এরপর সে সেটা আর কিনেনি। তো এটাই কি কাল হয়ে দাঁড়ালো তার জন্য? এবং এটার পর থেকে সে রিফাত অনেক আলোচিত ব্যাপার হয়ে উঠেছে এবং তার সাথে তার বাবা এবং তার পরিবার সহ অনেকে আস্তে আস্তে এক্সপোজ হয়ে যাচ্ছে। তার এই এক্সপোজ হওয়ার মূল কারণ আমি মনে করি যে বেশি শো অফ করা। আর এই শো অফ করার কারণে কিন্তু আজকে সে এতটা ভাইরাল এবং আলোচিত ব্যাপার হয়ে উঠেছে। মূলত তার এসব কর্মকাণ্ড এক্সপোজ হওয়ার পরে শোনা যায় তার বাবা মতিউর কিন্তু মাথা নাড়া করে দেশ ছেড়ে পালিয়েছে। এর কারণ হলো তার অনেক অবৈধ সম্পত্তি মানুষের কাছে এক্সপোজ হয়ে যাওয়া। তো এই আলোচিত রিফাত সম্পর্কে কিন্তু ব্যারিস্টার সুমন একটা কথা বলেছে যা ইতিমধ্যে অনেক ভাইরাল হচ্ছে। ব্যারিস্টার সুমন বলেছে যে এত বড় একটা সম্পদশালীকে দুদক পর্যন্ত ধরতে পারেনি, কিন্তু শেষমেশ একটা ছাগলের কাছে ধরা দিল সে। তো চলুন সে ভাইরাল বক্তব্যটা শুনে আসি। এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে, কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপড়ে ধরবে। মাননীয় স্পিকার, আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে। আমাদের প্রতিষ্ঠান একজন ভদ্রলোককে দুদক ধরতে পারে নাই, একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই। আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাড়াই এই লোককে তো আপনি আনতেই পারতেন না। ছাগলের কাণ্ড হওয়ার কারণে আর ফেসবুক ভাই আপনারা বেনজির কাণ্ড, মাননীয় সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন, মন্ত্রণালয় জানলো না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না। এই বাচ্চাটা এত বড় হয়ে গেল, আর কিছুদিন সুযোগ পাইলে পুরো গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব। তারপরে এইটার দায় এই মন্ত্রণালয় এড়াইতে পারে না মাননীয় স্পিকার। এরপর আমরা কথা বলবো ইন্ডিয়ার বাংলাদেশের যে রেল চলাচল সেটা নিয়ে। রিসেন্টলি আপনারা জানেন যে ভারতের একটি রেল লাইন বাংলাদেশের উপর দিয়ে যাবে, অর্থাৎ ভারত বাংলাদেশকে ব্যবহার করে সে এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যাতায়াত করবে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের 3 দিক দিয়ে ভারত ঘিরে রয়েছে। তো এটা নিয়ে বিপুল পরিমাণ বিতর্ক সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছে এটা দেশের জন্য ভালো হবে, শুল্ক বা ট্যাক্স পাওয়া যাবে। আবার কেউ কেউ বলছে এটা দেশের জন্য অত্যন্ত খারাপ, এটা দেশের প্রাইভেসির নষ্টের বিষয়। তো এটা নিয়ে এক একজনের এক এক রকম মতামত। ভারত যদি বাংলাদেশের মাটি ব্যবহার করে রেল চলাচল করায় তাহলে তা আদৌ বাংলাদেশের জন্য উপকার হবে না ক্ষতি হবে এখন বলা যাচ্ছে না। কিন্তু সারা বিশ্বে এরকম ঘটনা খুব কমই হয়ে থাকে যে এক দেশ আরেক দেশের মাটি ব্যবহার করে রেল চলাচল করায়। তো গাইস, এরপর আমরা কথা বলবো বাংলাদেশ এবং ভারতের ক্রিকেট ম্যাচ নিয়ে। বাংলাদেশ এবং ভারতের ক্রিকেট ম্যাচের পর থেকে অনেক বিতর্ক শুরু হয়েছে এই দেশের ভক্তদের মধ্যে। বিশেষ করে তানজিম সাকিব কোহলিকে আউট করার পর তার যে রিয়াকশনটা থাকে সেটার কারণে আরো বেশি বিতর্ক হয়েছে। অনেকে বলছে তানজিম সাকিব ব্যানও হয়ে যেতে পারে, আবার অনেকে বলছে এরকম করা ঠিক হয়নি, আবার অনেকে এমনও বলছে যে আসলে এরকম করাটাই ঠিক হয়েছে। কারণ ভারতের বিরাট কোহলিও কিছু কিছু সময় অতিরিক্ত এগ্রেসিভ হয়ে থাকে, যেটা উত্তরস্বরূপে তানজিম সাকিব এরকম আচরণটা করেছে। তবে যারা যারা বলছে যে এটা তার ব্যান হতে পারে, তবে এটা আসলে ব্যান হওয়ার কিছু নয়। কারণ ফাস্ট বোলার যারা আছে তারা সাধারণত একটু অ্যাগ্রেসিভ টাইপেরই হয়ে থাকে এবং এটার পর থেকে তিনি অনেকটা হেটও পাচ্ছেন ভারতের ভক্তদের কাছ থেকে। আবার এরই মাঝে কিন্তু রোহিত শর্মার কটাক্ষ করে একটা বাক্য অনেক ভাইরাল হচ্ছে, সেটা আপনারা দেখে নেন। खेलने देना यार, अभी अभी आया, आड़ा मारने देना, एक आउट हुआ आड़ा मारने से। গাইস, এরপর আমরা কথা বলবো সোনাক্ষীর বিয়ে সম্পর্কে। আপনারা ইতিমধ্যে জানেন যে ভারতের একজন নায়িকা সোনাক্ষী অনেক পপুলার নায়িকা, তিনি বিয়ে করেছেন একজন মুসলিম ছেলের সঙ্গে। প্রথমে তার পরিবার এই মুসলিম ছেলের সঙ্গে বিয়েটা মানতে রাজি না হলেও পরবর্তীতে তারা প্রত্যেকে এই বিষয়ে মতামত দেন এবং সে মুসলিম ছেলের সাথেই কিন্তু সোনাক্ষীর বিয়ে হয় এবং এই বিয়ের আয়োজনটা অনেক জমজমাটভাবে পালন করা হয়। সালমান খান সহ তার পুরো পরিবার সে বিয়েতে উপস্থিত হয়, এমনকি ইয়ো হানি সিং সহ সে বিয়েতে উপস্থিত হয়।